ওয়েলকাম ওয়ান্স अगेन উইথ অ্যানাদার টপিক। আজকে টপিক আমাদের 16 মহাজন পথ। বিফোর দ্যাট কিছু ডাউট রয়েছে কয়েকজনের, আমাকে টেক্সট করেছিল, তাদের ডাউটগুলো একটু ক্লিয়ার করে দিই। প্রত্যেকে তাই করবো, প্রত্যেক ভিডিওতে সেটা করার চেষ্টা করবো। যা যা ডাউট থাকবে আর যতটা পড়ানো হয়েছে এর মধ্যে সব ডাউট পড়েই তারপর নতুন টপিকে যাবে। ওকে, কিছু ডাউট ছিল কয়েকজনের যে কাস্ট সিস্টেম, বর্ণ সিস্টেম আর চতুরাশ্রম আর যেটাকে বলছি ফোর আশ্রম। এই তিনটে একটু কনফিউশন ছিল অনেকের। একটা এখান থেকে আরো একটা কোশ্চেন হয় সাধারণত যে 10th মন্ডল অফ ঋগ্বেদের 10th মন্ডলে মেনশন করা রয়েছে কাস্ট সিস্টেমের। স্টেটমেন্ট রং অর কারেক্ট? যদি বলা হয় 10th মন্ডলে কাস্ট সিস্টেমের কথা মেনশন রয়েছে, কিছু কিছু জায়গাতে এক্স্যাক্টলি ভুল, লজিক্যালি ভুল। তার কারণ কি? এক্স্যাক্টলি কাস্ট সিস্টেমের কথা বলা রয়েছে, কিন্তু কাস্ট সিস্টেম ছিল না ঋগ্বেদে, এই কথাটা বলা রয়েছে। সেখানে বলা আছে 10th মন্ডলে বর্ণ সিস্টেম ওয়াজ দেয়ার বাট নট কাস্ট সিস্টেম। বাট বর্ণ সিস্টেম আর কাস্ট সিস্টেমের মধ্যে ডিফারেন্ট কী ছিল? বলেছিলাম যে বর্ণ সিস্টেম বেসড অন কর্ম, অর্থাৎ অ্যাকশন, মানে কর্মের গুণে নির্ধারিত করা হচ্ছে বর্ণ সিস্টেমটাকে। আর কাস্ট সিস্টেম যেটা কমিউনিটি বেসড, কাস্ট কেম ফ্রম কমিউনিটি, গোষ্ঠী, অর্থাৎ জন্মগত, যে যেখানে জন্মগ্রহণ করবে তার কাজ সেটাই হবে, যেটা এখন প্রেজেন্টে চলছে। এটা টাইপ অফ অন বিজনেস বলতে পারবো। সো কাস্ট সিস্টেম লেটার বেদিক থেকে এসছে। ওকে, আর বর্ণ সিস্টেমটা ঋগ্বেদের 10 মন্ডলে রয়েছে। আবার কাস্ট সিস্টেমের কথা বললাম, কিন্তু আমরা একটা জানি যে ঋগ্বেদের 10টা মন্ডলের মধ্যে শুধু 2 to 7 অর্থাৎ 2 থেকে 7 মন্ডল ওল্ডেস্ট, বাকিগুলো ইন্টারপোলেট করা অর্থাৎ পরে এডিট করা হয়েছে। ওকে, তো অর্থাৎ সেই অর্থে 10 মন্ডলে যা যা বলা হয়েছে কিছুটা ডাউট আছে তার মধ্যে। বাট এটা তো মেনশন করে দেওয়াই রয়েছে যে কাস্ট সিস্টেম ওয়াজ নট দেয়ার, জাস্ট বর্ণ সিস্টেম ছিল। কাস্ট সিস্টেম টার্মটা মেনশন করা আছে এইভাবে যে সেই সময় ছিল না, এটাই ডাউট ছিল, তাই তো? আশা করি ক্লিয়ার। বর্ণ সিস্টেম আর কাস্ট সিস্টেমটা প্রেজেন্টে যেটা ছিল কাস্ট সিস্টেম। আর বর্ণ সিস্টেম নো ডাউট ওয়ান অফ দ্য ব্রিলিয়ান্ট আইডিওলজি বলতে পারো সেই যুগের জন্য, যেখানে কর্মের ভিত্তিতে সব কিছু নির্ধারিত হতো। অর্থাৎ ব্রাহ্মণ শূদ্র হতে পারবে, শূদ্র ব্রাহ্মণ হতে পারবে, সেটা কর্মের গুণের ভিত্তিতে। আর বর্ণ অর্থাৎ কালার বলছি তো, কালার মানে এক্স্যাক্ট কালারকে ডিভিশন করা হয়েছে, অর্থাৎ 3টে গুণের উপর ভিত্তি করা হয়। কী কী গুণ ছিল মহাভারতে? তোমরা সেই 3টে গুণের কথা মেনশন পাবে। সাত্বিক, রাজস, তামস। যার মধ্যে সাত্বিক অর্থাৎ যে সত্য পথে চলে, সৎ কথা বলে, তাদেরকে অর্থাৎ সেই গুণটাকে বলছি আমরা সাত্বিক, সত্য গুণ। রাজস, তামস অর্থাৎ যারা তামাশা করতে বেশি ভালোবাসে, এন্টারটেনমেন্ট করতে বেশি ভালোবাসে। রাজস টাইপ অফ লাক্সারিয়াস লাইফস্টাইল। সো প্রত্যেকটা কোয়ালিটি মিক্স করে যার মধ্যে যেটা বেশি সেই হিসাবে বর্ণ সিস্টেমকে ডিভিশন করা হয়েছে। ওকে, এরপরে ডাউট থাকলে পরে আবার সেটা ক্লিয়ার করবো। তো সেই সময়ের জন্য ব্রিলিয়ান্ট ছিল, এখন বর্ণ সিস্টেম নেই বলতে পারো। এবং প্রেজেন্টে যেটা রয়েছে কাস্ট সিস্টেম, জন্মভিত্তিক। দেন চতুরাশ্রম। হোয়াট ইজ চতুরাশ্রম আর ফোর আশ্রম? দুটো একই জিনিস। 4টে আশ্রমের কথা বলা রয়েছে সেই সময়। 4টে আশ্রম অর্থাৎ ফার্স্ট ব্রহ্মচর্য, যেটাকে স্টুডেন্ট লাইফের সাথে তুলনা করা হয়েছে। দেন গৃহস্থ অর্থাৎ হাউস হোল্ড লাইফস্টাইল। দেন রিটায়ারমেন্ট লাইফ, যেটাকে বলছি বানপ্রস্থ। অ্যান্ড দেন লাস্টলি সন্ন্যাস, ফরেস্ট লাইফ, যেটার কথা বলেছি আমরা। এই 4টে আশ্রমের কথা বলছি। আর কিছু ইন্দাস ভ্যালির কিছু ডাউট ছিল অনেকের। ওয়ান, ইউনিকর্ন। হোয়াট ইজ ইউনিকর্ন? বলেছিলাম ইউনিকর্নের এভিডেন্স পেয়েছি বিভিন্ন জায়গাতে। তো ইউনিকর্ন একটা সিলস, এক্স্যাক্টলি সিলস মেনশন পেয়েছি ইউনিকর্নের কথা। টাইপ অফ হর্স যার ডানা রয়েছে। হর্সের তো সাধারণত ডানা থাকে না, এটা তো আমরা জানি। তো যেই সব হর্স, পক্ষীরাজ ঘোড়া গল্পে শুনে থাকবে, এটা কাল্পনিক টাইপের। তোমাদের হয়তো অ্যানসেস্টারদের কাছ থেকে গল্প শুনবে যে পক্ষীরাজ ঘোড়া এসে কোন পরীকে নিয়ে চলে গেলো, পরী এসেছিল, পরী এসে ইত্যাদি ইত্যাদি করেছে, বিভিন্ন রকম গল্পের মাধ্যমে শুনবে, যেটা কাল্পনিক টাইপের। সেই পক্ষীরাজ ঘোড়াকে এখানে ইউনিকর্ন হিসাবে সিম্বলাইজ করা হয়েছে। ওকে,
আরেকটা কোশ্চেন হচ্ছে ছিল টেরাকোটা। হোয়াট ইজ টেরাকোটা? টেরাকোটা বেসিক্যালি পোড়া মাটির তৈরি যেসব মূর্তি, সে যে কোনো মূর্তি হতে পারে, সেটা বলছি টেরাকোটা। ওকে, আর এনি আদার ডাউটস থাকলে তোমরা সবাই বলবে, আমি শুরু করার আগে বলে ডাউটগুলো ক্লিয়ার করে তারপরে শুরু করবো। ওকে, তো আমরা শুরু করেছিলাম ইন্দাস ভ্যালি থেকে, অর্থাৎ লাস্ট ক্লাস শেষ করেছিলাম ইন্দাস ভ্যালিতে। ইন্দাস ভ্যালি ডেক্লান হয়েছিল, তারপরে বৈদিক এজ হয়েছে। বৈদিক এজের ভিডিওগুলো করে দেওয়া রয়েছে, তোমরা একবার গিয়ে দেখে নেবে। বৈদিক এজের পর থেকে টার্মটা আসবে আমাদের 16 মহাজনপদ। 16টা মহাজনপদের কথা বলেছে। এই 16টা মহাজনপদ কি করে এসেছে দেখো। বৈদিক যুগে আমরা টার্ম পেয়েছি একটা জন টার্মটা সবাই জানি। জন শব্দের অর্থ প্রেজেন্টে ইউজ হয়। জন অর্থাৎ পার্টিকুলার একজন পার্সনকে বলি, এবং যেখানে অত্যাধিক জনসংখ্যা হবে, মানে মানুষের সমাগম যেখানে বেশি হবে, সেটাকে বলবো জনপদ। জনপদ যেখানে মানুষের সমাগম বেশি, অর্থাৎ বলতে পারো ফ্যামিলি থেকে ভিলেজ। এবার আরো যদি ভিলেজ থেকে ব্লক ডিস্ট্রিক্ট লেভেলে চলে যাবে, সেখানে বলছি আমরা মহাজনপদ। অর্থাৎ জন থেকে জনপদ, জনপদ থেকে মহাজনপদ। বেসিক্যালি ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে, একসাথে সাডেন ডেভেলপ নয়। মহাজনপদ বৈদিক এজ থেকে বলতে পারো ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। সো এই ছিল মহাজনপদের ডেভেলপমেন্ট। এবার এখানে বলছি 16 মহাজনপদ। দেখো তোমরা ঘুরে ফিরে বিভিন্ন জায়গাতে এগুলো টার্ম শুনেই থাকবে, পেয়ে থাকবে। অনেকের হয়তো বোরিং ফিল হয় হিস্ট্রিগুলোকে, বোরিং তো স্বাভাবিক ব্যাপার, কানেক্ট না করতে পারলে বোরিং হবে। সিম্পল ব্যাপার। তোমাদের হিস্ট্রি যেখানে বোরিং ফিল হচ্ছে, তোমাদের কখনো কি মানে ভাবতে ইচ্ছা হয়, ইভেন ভাবনাতে কি আসে যে প্রেজেন্টে সাপোজ সতী সিস্টেম, সতীদাহ প্রথার কথা বলছি, এটা রামমোহন রায় ডিলিট করেছিল, আমরা সেটা কিছুটা হলেও জানি। রামমোহন রায় উইথ দ্য হেল্প অফ পেন্টিং। এর হিস্ট্রি কীভাবে হয়েছিল, কেন হয়েছিল, তোমরা কি কখনো জানার চেষ্টা করেছিল? হোয়াট আর দ্য রিজন বিহাইন্ড দিস সতী সিস্টেম? এর এভিডেন্স বেসিক্যালি গুপ্ত যুগের আগে তেমন নেই। অ্যানসিয়ান হিস্ট্রিতে গুপ্ত যুগে ফার্স্ট টাইম আমরা সতী সিস্টেমের এভিডেন্স পাই। ওয়ান ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ দ্যাট আলবেউনি ফেমাসলি সেইড আর মেনশন করেছে একটা গল্পের মাধ্যমে তার বইয়ে, যে তিনি রাস্তা দিয়ে যাচ্ছিল ভারতবর্ষে প্রবেশ করার পর নর্থ ইন্ডিয়াতে যাওয়ার পথে এক ডেড বডি নিয়ে যাচ্ছে কয়েকজন, যেটা 4 জন নিয়ে যায় সাধারণত। তার সাথে ছোট্ট একটা বাচ্চা ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছে, অর্থাৎ নিয়ে যাওয়া হচ্ছে ওকে। অ্যান্ড সঙ্গে আরও কয়েকজন রয়েছে, যেটা স্বাভাবিক হয় একজন ডেড বডির সঙ্গে যেরকম লোকজন থাকে। ঠিক ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছে, কারণ সেটা সেন্ট্রাল এশিয়ার কালচারে অভ্যস্ত নয় আলবেউনি। সো সে ফার্স্ট টাইম যেহেতু দেখছে, সেটাকে অবজার্ভ করার জন্য কিছুক্ষণ সেটাকে ফলো করলো। ফলো করতে দেখছে কিছুক্ষণ পর সে ডেড বডি যখন সাজানো হয়েছে, তার সাথে সাথে সে বাচ্চা মেয়েটাকেও সাজিয়ে দেওয়া হলো। মানে অর্থাৎ জীবিত একটা বাচ্চা মেয়েকে পুরানোর জন্য সাজিয়ে দেওয়া। ইভেন সেই বাচ্চা মেয়েটাকে ওর বাবা তাকে বিদায় দিয়েছে এবং সাজিয়ে দিয়েছে, অর্থাৎ কিছু একটা রুলস রেগুলেশন সে সময় ছিল যে নিজের পিতাকে সেটাকে সাজিয়ে দিতে হতো। মানে এই জ্যান্ত অবস্থায় এই দৃশ্য দেখে মানে শকড হয়ে গেছিলো ফার্স্ট টাইম, যে এই ধরনের কালচারও এখানে বিলং করছে, অর্থাৎ এটাকে বলতে হবে সতী সিস্টেম। আর সেটাকে ব্রাহ্মণিক্যাল কালচারে ফেমাস কালচার হিসেবে বিবেচনা করা হতো। আর সেটাকে অবোধ করেছিল রামমোহন রায়, সেটাকে অ্যাবলিশ করেছে। বাট একটা ফ্যাক্ট, 1857 বিদ্রোহের সময় বলেছিলাম একটা কথা, যে ইন্ডিয়ান বেঙ্গলি ইন্টেলিজেন্সের পিপল সাপোর্ট করেনি 1857 বিদ্রোহ। তার কারণ কি? এটাকে বারবার করে তোমাদেরকে আমি বলেছি। তার কারণ এটাই, যখন আমরা সতীদাহ প্রথা রদ করছি, অর্থাৎ এটার বিরুদ্ধে আমরা, এবং যারা যুদ্ধ করছে 1857 বিদ্রোহ, তারা যুদ্ধ করছে এই জন্য যে সতীদাহ প্রথা কেন করা হলো, বন্ধ কেন করা হলো। অর্থাৎ তার মানে যদি আমরা 1857 বিদ্রোহকে সাপোর্ট করি, তো সেই অর্থে তো সতীদাহ প্রথা বন্ধ করা হয়েছে, সেটা আমাদের মানে এগেনস্ট নয়। লজিক আশা করি বুঝতে পারছো। তো এই ধরনের কালচার সে সময় বিলং করতো। তোমাদের মধ্যে কিউরিয়াসিটি থাকা উচিত যে হিস্ট্রি এমনিতে বোরিং ফিল হচ্ছে, তো এই সব জিনিসগুলো কখন কিভাবে এসছে। একজন অশিক্ষিত ব্যক্তি, অশিক্ষিত রাজা আকবর দ্য গ্রেট, দেখো আকবরের সামনে একটা গ্রেট শব্দটা ইউজ হয়। কেন ইউজ হয়?
ডিটেলস বললে ক্লিয়ার বুঝতে পারবে। ডোন্ট টেক ইট অ্যাজ রেডিক্যাল মাইন্ডেড। সো অশিক্ষিত হওয়া সত্ত্বেও এত ভালো ভালো কাজ করেছে যেটা লেটার বেদিকের অনেক রাজাদের মধ্যে পাবে না, শিক্ষিত রাজাদের মধ্যেও পাবে না সেই সময়। ওকে, এনিওয়ে, তো 16 মহাজন পদ তো সবারই ইন্টারেস্টিং লাগার কথা। এই মুহূর্তে অনেকেই বাড়িতে বসে বসে মহাভারত দেখে নিয়েছে অলরেডি। তো এই 16 মহাজন পদের কাহিনী, মোস্ট অফ দ্য মহাজন পদ রামায়ণ মহাভারতে মেনশন পাবে, মোস্ট অফ দ্য, সবগুলি রয়েছে, বাট প্রত্যেকটা হয়তো প্রেজেন্ট যে রামায়ণ মহাভারত সেখানে মেনশন পাবে না। আমি চেষ্টা করবো তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, আশা করি মনে থাকবে, আর তোমাদের পরীক্ষার পার্সপেক্টিভে কীভাবে আসবে সেগুলো আমি বলার চেষ্টা করবো। তো 16 মহাজন পদ টাইম পিরিয়ড যদি বলি 6th century BC, 6th century BC অর্থাৎ 600 BCর কথা বলছি আমরা, বিফোর ক্রাইস্ট। অ্যাপ্রক্স টাইম, এক্স্যাক্ট কোনো টাইমের কথা বলা হয়নি, কারণ কেউ কোনোদিন বলতে পারবে না যে এক্স্যাক্ট কত তারিখে কোন ডেটে 16 মহাজন পদের ডেভেলপমেন্ট শুরু হয়েছে, এটা কেউ বলতে পারবে। কয়েকশো বছরের কাহিনী, ধীরে ধীরে ডেভেলপ হয়েছে। এখানে বলা হয় কিছু কিছু বইতে এটাও মেনশন করা রয়েছে 16টা নয়, মহাজন পদ আরও ছিল, বাট পাওয়ারফুলের মধ্যে 16টাকে গণনা করা হয়। এই 16টার মধ্যে আবার মোস্ট পাওয়ারফুল মগধ, মগধকে কেন্দ্র করে যত ডাইনাস্টিক্যাল হিস্ট্রি নর্থ ইন্ডিয়াতে পড়বো সেটা আমি মগধকে কেন্দ্র করেই পড়বো। ওকে, আর প্রত্যেকটার সাথে কীভাবে কী কানেক্ট হয়েছে সেটা বোঝার চেষ্টা করবো। যখন বলছে 6th century BC, আফটার লেটার বেদিক ছিল 6th century পর্যন্ত, এইটুকু আশা করি ক্লিয়ার। ক্রোনোলজি মাথায় রাখার চেষ্টা করবে। তো এবার 16 মহাজন পদ কোথায় কোথায় পেয়েছি এভিডেন্স, যেগুলো পরীক্ষাতে আমাদের ডিটেল থাকবে সেটা, অর্থাৎ সোর্সেস আমি 3 ভাগে ভাগ করে রাখলাম আপাতত। 3 ভাগ বলতে বুদ্ধিস্ট টেক্সট, মোস্টলি মানে এখন পর্যন্ত যত পরীক্ষা এসেছে এই বুদ্ধিজম টেক্সটের ফেমাস নিকোয়া সেটা থেকে আসবে, অঙ্গুত্তর নিকা যেটাকে বলতে। দেখো বুদ্ধিস্ট টেক্সটের মধ্যে আমরা জানি ত্রিপিটক, ফার্স্ট ত্রিপিটক, ত্রিপিটক অর্থাৎ 3টে পিটককে বলছি ত্রিপিটক। 3টে পিটক কি কি? বিনয় পিটক, দেন সূত্র পিটক অ্যান্ড অভিধম পিটক। দেখো 3টে পিটকা আবার বিভিন্ন বইয়ে বিভক্ত, যেমন বিনয় পিটকা 5টা বই বিভক্ত, সূত্র পিটকা এটাও 5টা বই বিভক্ত, এবং অভিধম পিটকা এটা 7টা বইয়ে বিভক্ত। সেভেন বুকস কম্পাইল করে মিক্স করে বলা হয় যে একটা পিটকা। বিনয় পিটকা 7টা। এই প্রত্যেকটা বইগুলোকে বলা হয় নিকয়া। আই হোপ ক্লিয়ার। নিকয়া মিন্স NAKAYA। প্রত্যেকটা বইকে পার্টিকুলারলি অর্থাৎ ইন্ডিভিজুয়ালি নিকয়া বলা হয়। যখন আমি বলছি নিকয়া তখন এই টার্মটা আশা করি ক্লিয়ার হবে। সো ত্রিপিটকা ছাড়াও যেটা তোমাদের বারবার করে কোশ্চেন হয় সেটা হচ্ছে অঙ্গুত্তরা নিকয়া। সূত্র পিটকার একটা পার্ট অঙ্গুত্তরা নিকয়া। এমনি সবগুলো বুদ্ধির টেক্সটে অলমোস্ট মেনশন পেয়েছি 16 মহাজন পদের কথা, অলমোস্ট সবই। তার মধ্যে মোস্ট আস্কেবল কোশ্চেন অর্থাৎ এই পয়েন্ট অঙ্গুত্তর নিকয়া, যেখানে ফেমাসলি ম্যাক্সিমাম টাইম 16 মহাজন পদের কথাই বলেছে, প্রত্যেকটা মহাজনের কথা বলেছে। এবং অভিধম্য পিটকে যেটা আর একটু বিষয় বলা হয়েছে, বঙ্গর কথাও মেনশন করা হয়েছে, পার্টিকুলারলি যেটা 16 মহাজন পদের নেই। অভিধম্য পিটক সেটা মেনশন আছে, কিন্তু ওটা আমরা ধরছি না যেহেতু আর অন্য কোনো জায়গাতে মেনশন পাইনি তাই। ত্রিপিটক নয় শুধু, আর বুদ্ধির যত রকম টেক্সট রয়েছে সবগুলোতেই মেনশন রয়েছে। আমি শুধু একটা কথা দিয়ে ছেড়ে দিলাম, দ্যাট ইজ ত্রিপিটক। আর তার মধ্যে সবচেয়ে বেশিবার এখন পর্যন্ত পরীক্ষা এসেছে অঙ্গুত্তর নিকয়া। দেন জৈন টেক্সট, জৈনিজমের যত টেক্সট রয়েছে দ্বাদশ অঙ্গ আর ভগবতী সূত্র, মোস্টলি ফেমাস দুটো, দ্বাদশ অঙ্গ আর ভগবতী সূত্র, এই দুটোতে। আর আদার্স টেক্সট যেখানে আমরা মেনশন পেয়েছি সেগুলোর মধ্যে যেমন রামায়ণ, মহাভারত, দেন অষ্টাধ্যায়ী, রামায়ণ, মহাভারত, অষ্টাধ্যায়ী, অথর্ববেদ, পুরাণ, বাকি যেখানে মেনশন পেয়েছে। এবার পরীক্ষায় যদি
সাপোজ বাই চান্স একটু ডিফিকাল্ট লেভেলে কোশ্চেন হলে তখনই হবে এর মধ্যে কোথায় 16 মহাজনপদের এভিডেন্স পেয়েছে, তাহলে হয়তো অঙ্গোত্তর রেখা দিল না, কিংবা বাকি এগুলোও দিয়ে দিয়েছে, অর্থাৎ অল অফ দিস হবে। তাহলে আরেকটা ফেমাস সোর্স, দ্যাট ইজ সোর্সের মধ্যে আমি থাকছি, ওকে, দ্যাট ইজ NBPW। হোয়াট ইজ ইট? এর আগে আমরা আরো দুটো টার্ম পেয়েছি, আর দুটো টার্ম কি? OCP ফার্স্ট, মনে আছে কি কারো? তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নেবেন। দেন PGW, ইউপিএসসি খুব ফেভারিট এরিয়া, এর আগেও বলেছি হয়তো এক দুবার। PGW এটা হচ্ছে লেটার বেদিকের পার্ট, লেটার বেদিকের সময় এভিডেন্স আমরা পেয়েছি। PGW অর্থাৎ প্রিন্টেড গ্রে ওয়্যার পটারি, ফিক্সড এটা। OCP অক্রে কালার পটারি। NBPW নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার। ইউপিএসসি তে কয়েকবার প্রত্যেকটা জায়গাতেই কোশ্চেন হয়েছে, এখন পর্যন্ত প্রত্যেকটা জায়গাতেই হয়েছে যে এটা কোন যুগের এভিডেন্স বহন করে চলে। যদি বলে দেয় NBPW মেইনলি আমাদের কাছে এভিডেন্স দিয়ে থাকে কোন যুগ সম্বন্ধে, 16 সেঞ্চুরি ইভেন বলা হয় এটার বিগিনিং, মানে NBPW বিগিনিং হয় 16 সেঞ্চুরিতে, আর এটার পিক পর্যন্ত গিয়ে পৌঁছায় অশোকের সময় গিয়ে, অর্থাৎ মৌরিয়ান কিংডম যখন আসে ঠিক এক্স্যাক্টলি সেই সময় সেটা হচ্ছে পিক পজিশনে। নর্দার্ন ব্ল্যাক পলিশড ওয়্যার পটারি একটা টাইপ অফ পটারি ভ্যারাইটি, ডেভেলপমেন্ট ভার্সন, টাইম টু টাইম যেটা চেঞ্জ হয়েছে, এখন হয়তো অনেক ভ্যারাইটি পাবে। অ্যানিমে এই ছিল আমাদের সোর্সেস। এরপরে চলে আসবো আমরা এক্স্যাক্টলি কোথায় কোথায় কতগুলো পেয়েছি, কোনগুলো ইম্পর্টেন্ট, কোথায় কি কি মেনশন আছে, দ্যাটস ইট। ওকে, টোটাল 16টা মহাজনপদ, 60 মহাজনপদ, কোথায় কোথায় কীরকম মেনশন রয়েছে, কোনগুলো পরীক্ষায় কীভাবে আসবে ডেটলিম বলছি। সবগুলো লিখলেও হবে, না লিখলেও হবে, এখান থেকে আমি আবার পিডিএফ দেবো তোমাদেরকে, ঠিক আছে? পিডিএফ ফরম্যাটে আবার পড়িয়ে আমি বলে দেবো কিছু কিছু ফিচার্স রয়েছে যেগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করবো। তো ফার্স্ট মগধ, 16টার মধ্যে সবচেয়ে পাওয়ারফুল মগধ। মগধ কোথায় ছিল সবাই জানি, মগধ প্রেজেন্টে পাটনাতে অবস্থিত, সেই সময়ের জন্য সবচেয়ে পাওয়ারফুল। আর মহাভারতে কোথায় মেনশন পেয়েছ? জরাসন্ধ, রাজা জরাসন্ধের কাহিনী পাবে। ইভেন মগধে সেই সময় সবসময় সেই সময়ের জন্য মানে মহাভারতে যেটা মেনশন করা রয়েছে সবচেয়ে পাওয়ারফুল টেরিটরি ছিল কুরু রাষ্ট্রের পরে। দেন অঙ্গরাজের কাহিনী তোমরা সবাই জানো, অঙ্গরাজ কর্ণ যেখানে বসবাস করতো, কর্ণের এরিয়া, যার ক্যাপিটাল ছিল চম্পা, বিহারে অবস্থিত প্রেজেন্টে। কাশী মেনলি বারাণসীর ক্যাপিটাল ছিল, বারাণসী বরুণ এবং আশি দুটো নদীর সঙ্গে বিস্তর অবস্থিত। এই কাশীতে মহাভারতের কি কাহিনী আছে? কাশী নরেশ নাম শুনে থাকবে, সে সময়ের জন্য কুন্তির সঙ্গে রিলেটেড, কুন্তি এক্স্যাক্টলি নয়, মহাভারতে শুরুর দিকে ভীষ্ম পিতামহ যখন বিয়ের জন্য যাবে, বিচিত্র বীরের জন্য কন্যা আনতে যাবে, মেনলি সে ছিল অম্বিকা যে কন্যা ছিল সেই সময় কাশী নরেশের কন্যা, কাশেরিয়া। মুভি নয়, মহাভারতটাকে যখন দেখবে, যদি কেউ দেখে থাকো একটু জাস্ট রিমেম্বার করার চেষ্টা করবে, সেই কাশীর প্রদেশ থেকে ছিল অম্বিকা, যার দরুন বলতে পারো ওয়ান অফ দ্য রিজন অফ মহাভারত, মানে ব্যাটল অফ কুরুক্ষেত্র। কারণ সেই প্রতিজ্ঞা যদি না করতো ভীষ্ম পিতামহ, তাহলে সেই যুদ্ধের কাহিনী আসতো না, এবং সেটা বাদ দিয়েও যদি অম্বিকা যদি না হতো তাহলে ভীষ্ম পিতামহকে ধ্বংস করার অপশনও থাকতো না। এই বিভিন্ন প্রতিজ্ঞা, প্রতিশ্রুতি, বিভিন্ন সংমিশ্রণ মিলেই মিলিত হয়েছে আমাদের মহাভারত। সবাই জানি কৌশলে কোন রাজা ছিল? কৌশলে ফেমাসলি নন প্রসেনজিৎ, আমরা হিস্ট্রিতেও পাবো, সেখানেও মহাভারতেও কয়েকবার মেন বই যেটা সেখানে রয়েছে, হয়তো এই সিরিয়াল যেটা দেখানো হচ্ছে সেখানে নেই। দেন কুরু রাষ্ট্র, এখানে তো সবাই জানি মেন মহাভারতটার মেন ফাংশনে রয়েছে কুরু রাষ্ট্র, পাণ্ডব আর কুরু দুটো। এবং কুরু রাষ্ট্র কোথায় থেকে এসেছে? কুরু এবং ব্যাটল অফ 10 কিংস তোমাদের বলেছিলাম, সেখান থেকে লাস্টলি পুরু থেকে সংমিশ্রণ হয়ে কুরু রাষ্ট্র তৈরি হবে, আর সেখান থেকেই পরবর্তীকালে পাণ্ডবরা ভাগ হওয়ার কারণেই শুরু হবে। এই কুরু রাষ্ট্রের কতগুলো পার্ট হয়ে যাবে, হস্তিনাপুর সেপারেটলি সাইড হয়ে যাবে। দেন চেদি মহাভারতে কোথায় রয়েছে? শিশুপালের কাহিনী শুনে থাকবে, শিশুপাল শ্রীকৃষ্ণের সাথে দ্বন্দ্ব সারা জীবন, যে 100টা
মানে পাপের জন্য ক্ষমা করবে, তারপর আর ক্ষমা করবে না, এরকম কিছু একটা প্রতিশ্রুতি ছিল। এবং সেই চেদি অর্থাৎ শক্তিমতী, প্রেজেন্টে বুন্দেলখণ্ড এরিয়া, এর ক্যাপিটাল ছিল শক্তিমতী, সেই এরিয়ার কাহিনী। এই চেদি রাষ্ট্রের সাথে নকুল সহদেব, যে নকুলের সাথেও একটা সম্পর্ক ছিল, তার শ্বশুরবাড়ি চেদি রাষ্ট্রের সঙ্গেই ছিল, অর্থাৎ শিশুপালের সিস্টারের সাথে বিয়ে হয়েছিল লাস্টলি নকুলের। দেন পাঞ্চাল সঙ্গে সবাই জানো, ধ্রুপদী যেখান থেকে এসছে, অর্থাৎ পাঞ্চালের রাজা ছিল ধ্রুপদ, ধ্রুপদের কন্যা ধ্রুপদী যেখান থেকে পেয়েছি। এই পাঞ্চালের দুটো এরিয়া ছিল, ওয়েস্টার্ন পার্ট আর ইস্টার্ন পার্ট। মেনলি আফটার যখন দ্রোণাচার্য, গুরু দ্রোণ যখন সেটাকে ক্যাপচার করবে, তারপর নিজের ছেলের জন্য মেনলি দিয়ে দেবে, অর্ধেকটা ভাগ করে নেওয়া হবে, পাঞ্চাল সেখান থেকে ভাগ হয়ে যাবে দুটো ভাগ। ভাজি ব্রিজি বৈশালী যেখানে প্রেজেন্ট অবস্থিত। দেন মল্লেরও দুটো ক্যাপিটাল ছিল, একটা পাওয়াপুরি, একটা কুশিনগর। এখানে দুটো ইন্টারেস্টিং ফ্যাক্ট বুদ্ধিজম জৈনিজমের সঙ্গে। পাওয়াপুরি যেখানে বুদ্ধিজম গৌতম বুদ্ধ মারা যাবে, কুশিনগর যেখানে মহাবীর মারা যাবে। তো দুটো ক্যাপিটালে দুজন মারা যাবে, মল্লের সাথে রিলেটেড। মৎস্যরাজ বিরাটের নাম শুনতে হবে, বিরাট রাজা, রাজস্থানে অবস্থিত। বিরাট রাজা মহাভারতে সেখানে তোমাদের দেখানো হয়েছে যে 1 বছর অজ্ঞাতবাস কাটাবে এখানে গিয়ে, যখন পাণ্ডবরা 13 বছরে বনবাস যাবে, 13 বছরের মধ্যে অর্থাৎ 12 বছর তো বনবাস, আর লাস্ট 1 ইয়ার্স যেখানে ছিল অজ্ঞাতবাস, আর সেই 1 বছর অজ্ঞাতবাস এই মৎস্য রাজা বিরাটের বাড়িতে কাটিয়েছিল। এবং মৎস্যরাজের এরিয়া প্রবাবলি ধরা হয় সিন্ধরাজ পর্যন্ত, অর্থাৎ সিন্ধু প্রদেশ, সিন্ধ প্রেজেন্টে পাকিস্তান অবস্থিত। আর মহাভারতে সিন্ধরাজ তো সবাই জানো, সিন্ধরাজ জয়দ্রথ কোথায় ছিল? ধৃতরাষ্ট্রের কন্যা দুশালার সাথে বিয়ে হয়েছিল জয়দ্রথের, সেখানে আমরা সিন্ধরাজের কাহিনী পেয়েছি। দেন বৎসর তেমন মহাভারতে মেনশন নেই খুব একটা, বাট অরিজিনাল বই সেখানে মেনশন রয়েছে। বৎসর অবন্তী তোমরা তো সিনেমাও দেখেছো অবন্তী রিলেটেড, কেউ হয়তো রিয়েলাইজ করতে পারো, কারো মনে আছে কারো নেই আশা করি। অবন্তীর দুটো পার্ট ছিল, একটা নর্দার্ন পার্ট ইস্টার্ন আর একটা সাউথ পার্ট। নর্দার্ন আর সাউদার্ন পার্ট দুটো ডিভাইড হয় নর্মদা রিভারকে কেন্দ্র করে। নর্মদার যখন নর্দার্ন পার্টে যেটা পার্ট সেটা উজ্জয়নকে কেন্দ্র করে, আর মোস্টলি ওভারঅল অবন্তীর ক্যাপিটাল ছিল উজ্জয়ন। সাউদার্ন পার্ট সেখানে রয়েছে মহেশপতি কিংডম, অর্থাৎ তার উপরে বেস্ট করে রয়েছে বাহুবলী সিনেমা, যেটা প্রেজেন্টে তোমরা সবাই শুনে থাকবে, সাউথ ইন্ডিয়ার সিনেমা, ফেমাস সিনেমা, বাট মোস্টলি এক্স্যাক্ট সাউথ নয়, সাউথ নর্থের মিক্সচার। অবন্তীর সাউদার্ন পার্টে সেখানে ছিল মহেশপতি কিংডম। সুরসেনার সাথে কোথায় কি রিলেটেড মহাভারতে পেয়েছে কোথাও পাবে না, এক্স্যাক্টলি ডিরেক্ট কোনো লিঙ্ক নেই, মানে যেটা সিরিয়ালে দেখানো হয়েছে সেখানে কোনো লিঙ্ক নেই ডিরেক্ট। বাট সুরসেনা বেসিক্যালি হি ওয়াজ দ্য ফাদার অফ বাসুদেব। হু ওয়াজ বাসুদেব? বাসুদেব ওয়াজ দ্য ফাদার অফ শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের বাবা ছিল বাসুদেব, যেখানে আমরা শ্রীকৃষ্ণকে বাসুদেব হিসেবে চিনে থাকি। তো এই বাসুদেবের বাবা যেমন ছিল সুরসেনা, সেরকমই কুন্তির বাবাও ছিল সুরসেনা। দিস ইজ দ্য লজিক। সে কারণে শ্রীকৃষ্ণ কুন্তিকে কি বলতো? বুয়া বলে ডাকতো, সিরিয়ালে দেখে থাকবে। আমি জাস্ট তোমাদেরকে কানেক্টিভিটি দেওয়ার চেষ্টা করছি যাতে মনে করতে পারো। দেন আশমক মেনলি সাউথ ইন্ডিয়ার অনলি ওয়ান সাইট, সাউথ ইন্ডিয়ায় প্রাপ্ত একমাত্র সাইট আশমক, মহারাষ্ট্রে অবস্থিত। দেন গান্ধার রাজ সুবল, নাম শুনে থাকবে, গান্ধার শকুনি, অর্থাৎ সুবলের ছেলে শকুনি, মহাভারতে ফেমাসলি ওয়ান অফ দ্য বিগেস্ট ক্যারেক্টার, সেই গান্ধার এরিয়া থেকে ছিল। আমি শুধু তোমাদের কানেক্টিভিটি দেওয়ার চেষ্টা করেছি, জাস্ট রিয়েলাইজ ইট। দেন লাস্টলি কম্বোজ এরিয়াতে এখানকার কি মেনশন আছে মহাভারতে? হ্যাঁ, তোমরা ডিরেক্ট কানেক্টিভিটি পাবে না, তার কারণ মহাভারতে এটা দেখানো হয়। এটা ছিল দুর্যোধনের একটা ওয়াইফ ছিল ভানুমতি। সে ভানুমতি ছিল কম্বোজের অর্থাৎ প্রিন্সেস। প্রত্যেকটা পাণ্ডব কিংবা কৌরব যারাই হোক, প্রত্যেকেরই মোর দ্যান ওয়ান ওয়াইফ ডেফিনেটলি ছিল। তো এই ছিল লিঙ্কেজ। এক্স্যাক্টলি তোমরা ফুল পিকচার দেখতে পাচ্ছ, মহাভারতের সবগুলোই রয়েছে। এবার তোমরা বলো যে মহাভারত ইন রিয়ালিটিতে কারেক্ট, অর এই জিনিসগুলো যে হিস্ট্রিতে পড়ছে এটা কারেক্ট। হয় হিস্ট্রি ভুল পড়ছি, না হলে মহাভারত ভুল। আর যদি যে কোনো একটা কারেক্ট হয়, দুটোই কারেক্ট। আর হিস্ট্রি অবভিয়াসলি ইজ এ কাইন্ড অফ স্টোরি উইথ মেসেজ, মানে গল্পের সাথে তোমাদেরকে মেসেজ দিয়ে থাকে। আর কীরকম কি মেসেজ, এই পার্টগুলো হচ্ছে টেকনিক
আর কনসেপ্ট। হিস্ট্রিতে যা হয়েছে ঘুরে ফিরে সেটাই তোমরা রিপিট করছো, যা শিখেছো সেটাই করছো, আমরা করছি মেনলি। তো এর বাইরে এগুলোর ক্যাপিটাল কোথায়, প্রেজেন্টে কোথায় অবস্থিত আমি ম্যাপের আকারে দেখানোর চেষ্টা করছি। ওকে, আর কিছু ফিচার্স রয়েছে, ফিচার্সের মধ্যে কয়েকটা পয়েন্ট আমি মোস্টলি বলার চেষ্টা করছি। সেই ফিচার্সের মধ্যে বলছি, যেমন এই 16 মহাজন পদ গড়ে ওঠার কারণ, ডেভেলপমেন্ট হওয়ার কারণ, ফার্স্টলি এই যুগকে বলা হয় আয়রন এজ অফ আয়রন টুলস, এজ অফ আয়রন টুলস এই যুগকে। তার কারণ লেটার বেদিক থেকে আমরা আয়রন পেয়ে গেছি, আবিষ্কার হয়ে গেছে। আর আয়রন আবিষ্কার হওয়ার ফলে কি কি ডেভেলপমেন্ট হতে পারে তোমরা নিজেরাই জানো। প্রথম দিকে সেভার উইপেন্স তৈরি হবে, এটা বলেছি। জঙ্গল পরিপূর্ণ ছিল আমাদের ইস্টার্ন পার্ট, নর্দার্ন পার্ট যত জঙ্গল এরিয়ার ছিল পুরো কাটা হলো ফর দ্য পারপাস অফ এগ্রিকালচার। আর যখনই এগ্রিকালচার ডেভেলপমেন্ট হবে ইকোনমি সারপ্লাস হবে, অর্থাৎ বলতে পারো সাবসিস্টেন্স ইকোনমি থেকে সারপ্লাস ইকোনমিতে কনভার্ট হচ্ছে বিকজ অফ আয়রন টুলস অনলি। আয়রন টুলের কারণে সেভারাল উইপেন্স ছাড়াও বিভিন্ন রকম যন্ত্রপাতি তৈরি হবে, এবং সে কারণে বলা হয় দিস ইজ দ্য এজ অফ সেকেন্ড আরবানাইজেশন। সেকেন্ড আরবানাইজেশন, সেকেন্ড আরবানাইজেশন এজও বলা হয়। আর যদি বলি ফার্স্ট আরবানাইজেশন ফেজ কখন পড়েছি আমরা, মনে আছে কি? পৃথিবীর মধ্যে প্রথম আরবান সিটি, আরবান প্ল্যানিং, দ্যাট ইজ ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। লাস্ট টপিক সেটাই বলেছিলাম। তো এটাকে বলছি আমরা সেকেন্ড আরবানাইজেশন। জাস্ট দুটো কারণে, একটা হচ্ছে আয়রন টুলস মেনলি, আর রিসোর্সেস ডেফিনেটলি, নর্দার্ন ইন্ডিয়া ফুল অফ রিসোর্সেস। এই কারণে যখনই আরবান সিটি গড়ে উঠছে, অর্থাৎ ছোট ছোট ইন্ডাস্ট্রিও তৈরি হবে, অর্থাৎ যখন ইন্ডাস্ট্রি তৈরি হবে ফুললি বেসড অন ইকোনমি, এগ্রিকালচার থেকে আসবে ইকোনমি, আর ইকোনমি যখন আসবে প্রত্যেক মানুষের চিন্তাভাবনা চেঞ্জ হবে। দেখো, তোমাকে আজকে কেউ চিনে থাকে, যেই হোক, তোমার নামের কারণে একটা পরিচয় হয়, তোমার ডিগনিটি, আর তোমার ডিগনিটি বেসড অন ইকোনমি। তুমি একই ব্যক্তি কোনো এক পার্টিতে যাবে প্রেজেন্টে, তোমাকে যে সম্মানটা দেবে এক্স্যাক্টলি তুমি ভিডিও হওয়ার পর তুমি যাবে, তোমাকে সম্মানটা কীরকম দেবে তুমি নিজেও জানো। তোমার নাম কি চেঞ্জ করবে? অবশ্যই না। তোমার সাথে একটা পদ যোগ হয়ে গেছে, ডাব্লিউবিসিএস অফিসার, দ্যাটস ইট। অর্থাৎ ডাব্লিউবিসিএস অফিসার নয়, এটাও ভুল আমাদের কনসেপ্ট আই থিঙ্ক। তার কারণ ডাব্লিউবিসিএস অফিসার হলে তোমাদের প্রত্যেকের ধারণা যে হিউজ একটা স্যালারি পাওয়া যায়, অর্থাৎ মূলে রয়েছে ইকোনমি। অর্থশাস্ত্রের মেন একটা টার্ম রয়েছে, যেখানে কৌটিল্য বলেছে অর্থ মূল কারিগরম, অর্থাৎ অর্থ ছাড়া কোনো কিছু সম্ভব নয়, অর্থই সবকিছু, সবকিছুর মূলে রয়েছে অর্থ। তো তোমাকে যে চিনবে, পার্টিতে গিয়েছো তোমাকে চিনছে, তার কারণ তোমার হিউজ ওয়েলথ, অর্থাৎ স্যালারি হিউজ। যদি এটা না হয়ে উল্টোটা হতো, তুমি একজন প্রাইমারি স্কুল টিচার হয়ে গিয়েছো, তোমার যে সম্মানটা পাবে, একজন বিডিও হয়ে গিয়েছে তারও সম্মানটা দেখবে, দুজনে কত ডিফারেন্ট। তার ডিফারেন্ট একটাই কারণ ইকোনমি। ইকোনমি যদি এটা বিশ্বাস না হয়, তুমি জাস্ট রিয়ালাইজ, যদি আজকে প্রাইমারি স্কুলের স্যালারি হতো মোর দ্যান 2 লাখ, কেউ কি আর ডাব্লিউবিসিএস জন্য পড়তে? তোমরা সবাই ডাব্লিউবিসিএস ইউপিএসসি বাদ দিয়ে প্রাইমারি স্কুলের জন্যই পড়তে, যে একজন প্রাইমারি স্কুল টিচার হোক, যেই টিচারই হোক, টিচারের জন্যই পড়তে। যেটা বিদেশে হয়ে থাকে সাধারণত, একটা টিচার হওয়ার জন্য হিউজ লড়াই করতে হয়, অনেক পরীক্ষা দিয়ে যেতে হয়, যেটা আমাদের দেশে অন্তত নেই। টিচিং লাইফটা হয়ে গেছে এখন বর্তমানে সবচেয়ে সস্তা, ফ্রি অফ কস্টও বলতে পারো, সবচেয়ে কম ভ্যালুয়েবল পোস্টও বলা হয়ে থাকে। যদিও যারা ব্রেন চাইল্ড, অর্থাৎ ম্যান মেকার বলতে পারো। তো এনিওয়ে, দিস ইজ দ্য লজিক অফ ইকোনমি। ইকোনমি যখন ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে এগ্রিকালচার থেকে, তখন পলিটিক্যাল স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যখনই চেঞ্জ হবে, ধীরে ধীরে প্রত্যেকের মধ্যে একটা গ্রিডিনেস তৈরি হবে, আর এই গ্রিডিনেস থেকেই একে অপরের প্রতি রেস তৈরি হবে। আর রেস থেকে চলে আসছে আমাদের বিভিন্ন রকম এরিয়া ক্যাপচার করার নিয়ম কানুন, অর্থাৎ মেন্টালিটি। আর সেখান থেকে শুরু হয়েছে 16 মহাজন পথ। মেনলি ডেভেলপমেন্টের কারণগুলো বললাম। ওকে, এছাড়াও আরও এক দুটো মূল ফিচার্স রয়েছে, সেগুলো আমরা অন্যভাবে বলার চেষ্টা করছি। ওকে, আর একটা কথা বারবার করে বলবো, যেটাই বলছি, যেটা হয়তো আমার লেখা নেই সেটা লিখে নিতে পারো। ওকে, লেটস হ্যাভ এ লুক আওয়ার পিডিএফ ফরম্যাট। These are the features of 16 Mahajan paths. As I told you, age of iron tools, it is also known as age of iron tools, তার কারণ আয়রন অলরেডি পপুলার হয়ে গেছে, এবং আয়রনের জন্য কী কী ডেভেলপমেন্ট হয়েছে একটু আগেই তোমাদের বললাম। অ্যান্ড অলসো নোন অ্যাজ সেকেন্ড আরবানাইজেশন,
সেটাও একটু আগে বললাম। মোস্ট অফ দিস স্টেটস ওয়ার মোনার্কিক্যাল ইন নেচার, সবগুলি অলমোস্ট। আউট অফ 16, 14 ওয়ার মোনার্কিক্যাল ইন নেচার, অনলি 2 ওয়ার রিপাবলিক। মোনার্কিক্যাল অর্থাৎ রাজতন্ত্র যেখানে ছিল, অনলি 2 ওয়ার রিপাবলিক। কী কী? ভ্রিজি আর মল্ল, এই দুটোই ছিল শুধু রিপাবলিক, বাকি সব ছিল মোনার্কিক্যাল। নেক্সট ফিচার্স, এগ্রিকালচার ডেভেলপমেন্ট লিডস টু পলিটিক্যাল ডেভেলপমেন্ট। একটু আগেই বললাম কী করে এগ্রিকালচার ইকোনমি অটোমেটিক্যালি সারপ্লাস ইকোনমিতে পরিণত হবে, এবং সারপ্লাস ইকোনমি থেকে অটোমেটিক্যালি পলিটিক্যাল ডেভেলপমেন্ট শুরু হবে। আমি এই যুগের কিছু ফিচার্স বলছি, ওকে। দেন ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট লিডস টু দ্য সোশ্যাল চেঞ্জেস অ্যাজ ওয়েল। আর যখনই ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, অটোমেটিক্যালি সোসাইটিতে চেঞ্জেস আসতে শুরু করবে। প্রত্যেকের মধ্যে ঈর্ষা, নট অনলি ঈর্ষা বাট অলসো সো মেনি ম্যাটেরিয়ালিস্টিক চেঞ্জেস দেখা যাবে সেই সময়। যেমন সোসাইটির মধ্যে দেখবেন বৈদিক কালচার বিকেম কমপ্লেক্স, অর্থাৎ বেদে যেসব কালচারগুলো বহন করে চলেছিল এতদিন ধরে, সেগুলো ধীরে ধীরে আরও কমপ্লেক্স অ্যাজ পার দ্য ডিমান্ড অফ সুপ্রিম অথরিটি। সাপোজ সেই সময় ছিল সুপ্রিম অথরিটি অর্থাৎ ব্রাহ্মণিজম, একদম লোয়ার কাস্টে ছিল, সুতরাং ডেফিনেটলি সেটা আমরা আগেই দেখেছি। কাস্ট সিস্টেম অলসো বিকেম রিগিড, অর্থাৎ কাস্ট সিস্টেম যত দিন যাবে তত কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে, অর্থাৎ নিচু শ্রেণীর জাতিদের জন্য সবচেয়ে বেশি ডিফিকাল্ট সিচুয়েশন আসবে। ভ্যালু অফ ব্রাহ্মণ ওয়াজ সুপ্রিম অ্যাজ দে অনলি কুড প্র্যাকটিস রিলিজিয়াস স্যাক্রিফাইসেস, অর্থাৎ ব্রাহ্মণদের ভ্যালু সেই সময় থাকবে সুপ্রিম অথরিটি হিসেবে, এবং রিলিজিয়াস স্যাক্রিফাইসেস সেরিমনি যেগুলো থাকবে সেগুলোর অধিকার অন অ্যান্ড অনলি ব্রাহ্মণদের হাতেই থাকবে। ইভেন প্রেজেন্টেও দেখা যায় যত রকম পূজা অর্চনা যাই কিছু কাজকর্ম ব্রাহ্মণদের হাতেই রয়েছে, বাট সেটা ডিপেন্ডস অন দ্য পার্সন টু পার্সন ভেরি করে। কোথাও কেউ যদি বিশ্বাস করে, অর্থাৎ র্যাডিক্যাল মাইন্ডেড হলে সেসবভাবেই রীতিনীতি পালন করে থাকে, ডিপেন্ডস অন দেয়ার কালচার, নাথিং এলস। ওকে, সময়ের সাথে সাথে কীভাবে চেঞ্জ হচ্ছে জাস্ট সেটা বোঝার চেষ্টা করো, দ্যাটস ইট। অ্যান্ড গ্র্যাজুয়ালি এই সব সিচুয়েশান থেকে উদ্ধার হওয়ার জন্য ওয়ান টাইপ অফ রিয়াকশান শুরু হবে সমাজের মধ্যে, সেটা ধীরে ধীরে শুরু হবে। আর রিয়াকশানটা এগেনস্ট ব্রাহ্মণিজম, অর্থাৎ ব্রাহ্মণ সোসাইটি, ব্রাহ্মণ কালচারের বিরুদ্ধে অটোমেটিক শুরু হবে। যখনই দেখবে কোনো একটা পার্টিকুলার কমিউনিটি নিচু কমিউনিটির উপরে ভারী হবে, বিভিন্ন সেক্টর হতে পারে সেটা, তো অটোমেটিক্যালি কেউ না কেউ তার মধ্যে থেকে হিরো চলে আসবে। এক্স্যাক্টলি সেই রকমই এরপরেই আমরা পাবো বিভিন্ন রকম হেটেরোডক্স সেক্ট, অর্থাৎ ব্রাহ্মণিজম, জৈনিজম, চারবাক আজীবিকা। লেটার অন নেক্সট ভিডিওতে সেই কথাই বলবো আমরা। ওকে, কীভাবে কী হচ্ছে, আপাতত জাস্ট ফিচার্সগুলো মনে রাখার চেষ্টা করো। দেন চলে আসি যেটা একটু কি বললাম, আফটার দ্য এজ অফ বৈদিক কালচার ফ্রম 16th century BC, জনপদ থেকে কীভাবে মহাজনপদ হচ্ছে সেগুলি বলা রয়েছে। হিমালয় থেকে নর্মদা নদী পর্যন্ত বিস্তৃত ছিল এই 16 মহাজনপদ টোটাল, এবং কোনটা কোথায় অবস্থিত, তা কার কী ক্যাপিটাল ছিল সেগুলো তোমাদের প্রত্যেকটাই মুখস্থ করতে হবে, এখানে কোনো অপশান নেই। প্রথমে মগধের দুটো ক্যাপিটাল ছিল, রাজগৃহ আর গৃহভোজ একই। কোথায় অবস্থিত? প্রেজেন্টে পাটনা, গয়ার আশেপাশে অবস্থিত। দেন অঙ্গর ক্যাপিটাল ছিল চম্পা, আর কোথাও কোথাও চম্পানগরীও বলা হয়। তার সাথে মুঙ্গেরের আশেপাশে ভাগলপুর ডিস্ট্রিক্ট প্রেজেন্টে বলতে পারো, সেই এরিয়াতে ছিল। কাশী, যার ক্যাপিটাল ছিল বারাণসী, প্রেজেন্টে ইউপিতে অবস্থিত। দেন কোশাল সারাবস্তি, অযোধ্যার কাছে অলমোস্ট। তো ফাইজাবাদ রিসেন্টলি প্রেজেন্ট প্লেস বলতে পারো যদি। দেন মল্ল, দ্যাট ইজ কুশীনগর আর পাওয়াপুরী, দুটো ক্যাপিটাল ছিল। এবং এই কুশীনগর পাওয়াপুরীর কাহিনীও বললাম, এক জায়গাতে গৌতম বুদ্ধ মারা গিয়েছিল, আর কুশীনগরে মহাবীর মারা গিয়েছিল। এবং এরও সম্বন্ধে আর সামনে গিয়েও পাবো। কুরু রাষ্ট্র সম্বন্ধে অনেকবার বলেছি। হস্তিনাপুর, যার ক্যাপিটাল ছিল। হস্তিনাপুর ছাড়াও ইন্দ্রপ্রস্থ আরও একটা ক্যাপিটাল ছিল। হ্যাঁ, প্রেজেন্টে কোথায় অবস্থিত? প্রেজেন্ট ডেটা মোস্ট ইম্পর্টেন্ট, জাস্ট রিমেম্বার। আমি লোকেশন ওয়াইজ ম্যাপ ধরেও এরপরে বলছি, ম্যাপটা শো করিয়ে তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। নেক্সট চেদি, শক্তিমতী, একটু আগে বললাম চেদিতে কে ছিল? শিশুপাল। ইস্টার্ন পার্ট অফ বুন্দেলখণ্ড, প্রেজেন্টে বুন্দেলখণ্ডের ইস্টার্ন পার্ট অবস্থিত। দেন পাঞ্চালের দুটো ক্যাপিটাল ধরা হয়, অজিচত্র অ্যান্ড কাম্পিল্য। দুটো কেন হয়েছিল? মেনলি ধ্রুপদের কাহিনী সম্বন্ধে যেটা বলেছিলাম সেই কাহিনীর সাথে রিলেটেড, অর্থাৎ ধ্রুপদের সাথে দ্রোণাচার্যর যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পর থেকে দুটো ভাগে ভাগ হয়ে যায় পাঞ্চাল, তারপর থেকে দুটো ক্যাপিটাল দুটো রাজ্যের হয়। সুরসেনা, যেটা প্রেজেন্টে মথুরা বলতে পারি। কোথায় অবস্থিত? মথুরাতে ডেফিনেটলি ইউপিতে। মৎস্য, ক্যাপিটাল ছিল বিরাটনগর, প্রেজেন্টে কোথায় অবস্থিত? প্রেজেন্টে মোস্ট ইম্পর্টেন্ট এবং ক্যাপিটাল অ্যাজ ওয়েল, সবগুলোই।
দেন অবন্তী, মালবা, উজ্জৈন দুটো এরিয়া ছিল, আর ওভারঅল ক্যাপিটাল ছিল উজ্জৈন। উজ্জৈন ডিস্ট্রিক্ট অফ এমপিতে অবস্থিত। গান্ধারা, তক্ষশিলা ক্যাপিটাল ছিল, প্রেজেন্টে আউট অফ ইন্ডিয়া, পাকিস্তান অবস্থিত। কম্বোজ, রাজৌরি আর রাজাপুতও বলা হয়ে থাকে, এইটুকু মনে রাখলে হবে। পঞ্চ এরিয়া কাশ্মীর এরিয়াতে অবস্থিত। অ্যান্ড আশমক, পাটানা বলা হয়েছে, পাটালি বলা হয়েছে, পৈথানও বলা হয় ক্যাপিটাল হিসাবে। এক এক জায়গায় একরকম প্রনাউন্সিয়েশন পাবে, অনেক সময় হয়তো পৈঠানও পেতে পারো। সো ডিপেন্ডস অন অপশান, তোমরা একটু ক্লিক করবে। আর এটা কোথায় অবস্থিত? সাউথ ইন্ডিয়া একমাত্র সাইড সাউথ ইন্ডিয়া যেটা অবস্থিত নর্মদা অ্যান্ড গোদাবরী রিভারের আশেপাশে। দেন বৎস, কৌশাম্বী ক্যাপিটাল, যেটা প্রেজেন্টে ইউপি দিল্লির বর্ডারে অবস্থিত। ভাজি, দ্যাট ইজ বৈশালী, বিহারে অবস্থিত। প্রত্যেকটা ক্যাপিটাল না হলে মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো দেখবে এখানে: মগধ, অঙ্গ, কাশী, কৌশল, কুরু, পাঞ্চাল, মৎস্য, অবন্তী, গান্ধার, কম্বোজ, অশমক। বেশ এই কয়েকটা তোমাদের ঠোঁটস্থ রাখতে হয়, মুখস্থ না ঠোঁটস্থ, ক্যাপিটাল সহ। দেখো প্রেজেন্টে লোকেশন ওয়াইজ যদি দেখি কোথায় অবস্থিত কম্বোজ, লোকেশন ওয়াইজ দেখো কম্বোজ কোথায় অবস্থিত, দুটোই পাকিস্তানে, কম্বোজ অ্যান্ড গান্ধার। দেন কুরু রাষ্ট্র, পাঞ্চাল এরিয়া রয়েছে, প্রত্যেকটায় কৌশল রয়েছে, কৌশল এরিয়া। সুরসেনা, একসময় অ্যাকচুয়ালি বলা হতো সুরসেনা এবং চেদি দুটো একই সাথে ছিল, বিফোর অলমোস্ট বিগিনিং অফ মহাভারতে সেটা বলা হয়, পরবর্তীকালে সেটা দুভাগ হয়ে যায়। আর সুরসেনা বলেছিলাম শ্রীকৃষ্ণের বাবার বাবা, তারপরের জেনারেশন থেকে এটা দুভাগ হয়ে যাবে। দেন বর্ষ, মৎস্য, অবন্তী কোথায় অবস্থিত? মৎস্যরাজ এখানে পুরোটা এই পর্যন্ত ছিল, এবং এর সাথে সিন্ধু এরিয়া পর্যন্ত কোনো এক সময় বিস্তৃত ছিল, এবং সিন্ধু রাজের সাথে জয়দ্রাথের কাহিনীও বলেছি তোমাদের। দেন মগধ, দ্যাট ইজ মোস্ট পাওয়ারফুল এরিয়া, এবং এই মগধকে কেন্দ্র করে পুরো নর্থ ইন্ডিয়ান ডাইনেস্টিগুলো আমরা পড়বো, অনলি মগধকে কেন্দ্র করে। মগধ ধীরে ধীরে সবগুলোকে ক্যাপচার করবে এক এক করে, এবং মগধের কাছে, অর্থাৎ যে শক্তিশালী হবে তার কাছে সবাই সারেন্ডার করবে। এটাই ধর্ম, দ্যাট উইকনেস নেভার সার্ভাইভ উইথ সুপিরিয়রিটি। দেন মল্ল অবস্থিত কোথায়? দেখতেই পাচ্ছ, বাজি, কাশী, অঙ্গরাজ। আর সাউথ ইন্ডিয়ার যেটা একমাত্র এরিয়া, দ্যাট ইজ আশমক। তোমাদের লোকেশন ওয়াইজ এক্স্যাক্টলি কোথায় কোনটা অবস্থিত সেভাবে তোমাদের মুখস্থ করতে হবে। এই ছিল তোমাদের 16 মহাজনপদের কাহিনী, এবং এরপরে যে পার্টটা পড়বো আমরা, দ্যাট ইজ হেটাডক্স সেক্ট, অর্থাৎ প্রচলিত মতের বিরুদ্ধে জৈনিজম, বুদ্ধিজম, মহানায়কের কথা, মহানায়কের কাহিনী আমরা ধীরে ধীরে গল্পের আকারে পড়ার চেষ্টা করবো। আই হোপ টিল দেন ইউ উইল বি ওকে। গুড নাইট, বেস্ট অফ লাক।